সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্কুল বন্ধের এই দিনগুলোতে তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো। তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কাগজগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত করোনাকালীন অনলাইন শ্রেণীর কার্যক্রম অংশ হিসাবে আজকের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, কাগজগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে জ্যামিতি অংশে অষ্টম অধ্যায়, খেয়াল করে দেখো, এটা নবম অধ্যায়, খেয়াল করো, অষ্টম শ্রেণীর গণিত বিষয়কে নবম অধ্যায়ে পিথাগোরাসের উপপাদ্য। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে জ্যামিতি অংশের কে নবম অধ্যায়ে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এটা পিথাগোরাস, যিনি একজন গ্রিক দার্শনিক পিথাগোরাস, যিনি একজন কি গণিতবিদ, তিনি সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটি উপপাদ্যকে বিবৃতি করেন। গ্রিক দার্শনিক পিথাগোরাস, যিনি একজন কি গণিতবিদ, তিনি সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটি উপপাদ্যকে বিবৃতি করেন, যেটা তার নাম অনুসারে পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। তো এই পিথাগোরাস উপপাদ্যটি শুধু অষ্টম শ্রেণীতে না, অনেক উপরের লেভেলও তোমার এই উপপাদ্যকে প্রয়োগ করে কি জটিল কি গাণিতিক সমস্যার সমাধান করা হয়। তো আজকে আমরা প্রথম আগে উপপাদ্যের আগে জেনে নিই, তারপর আমরা এর প্রয়োগে যাবো। এটা তো প্রথমে দেখো, আগে দেখো উপপাদ্যের আগে জেনে নিই আমরা, আগে দেখো আগে এটা একটি সমকোণী ত্রিভুজের, খেয়াল করো সবাই, এটা একটি সমকোণী ত্রিভুজের তার মানে তোমার এই উপপাদ্যটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ পিথাগোরাস উপপাদ্যটি শুধুমাত্র কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি অ্যাপ্লাই করা যাবে, অন্য কোনো ত্রিভুজে অ্যাপ্লাই করা যাবে না। এই জন্য শুরুতে আছে দেখো, এটা সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, তার মানে এই উপপাদ্যটা শুধুমাত্র কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি প্রযোজ্য, অন্য কোনো ত্রিভুজে কি যোগ পেলে কি প্রযোজ্য হবে না। তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, তাহলে দেখো এটা এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোণ সমকোণ, আমরা জানি কি এটা যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হবে কি সমকোণী কি ত্রিভুজ। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অতিভুজ কোনটা হবে, এটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিভুজবাহুকে বলা হবে অতিভুজ। সমকোণী ত্রিভুজের কি সমকোণের বিভুজবাহুকে বলা হবে অতিভুজ। তাহলে এসি থেকে অতিভুজ, কিন্তু সমকোণী বিভুজবাহু এটা, এই জন্য এসি থেকে অতিভুজ এটা। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এসির উপর যদি অতিভুজ এসির উপর আমি যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এটা খেয়াল করো, অতিভুজ এসির উপর আমি যদি একটা কি বর্গক্ষেত্র আঁকি, তাহলে সেই বর্গক্ষেত্রটা কিরকম হবে, এটা আমরা জানি কি বর্গক্ষেত্র কি চারটি বাহু সমান এটা। তাহলে এসি বাহু আমি যদি বর্গক্ষেত্র আঁকি, তাহলে বাকি তিন বাহু তোমার এসি সমান হবে এটা। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এটা বাহু স্কয়ার। তাহলে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এসি স্কয়ার, এসির উপর অঙ্কিত কি বর্গক্ষেত্র মানে এসি স্কয়ার। অর্থাৎ তোমার এসি হচ্ছে তোমার অতিভুজ, তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটা অর্থ হচ্ছে তোমার এসির উপর আমি যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এটা অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এটা অতিভুজ হোল স্কয়ার, অর্থাৎ মানে এসি স্কয়ার এটা। আবার দেখো, এটা একই সমকোণী ত্রিভুজের অতিভুজ অঙ্কিত বর্গক্ষেত্র, এই কথার অর্থ হচ্ছে তোমার শুধু এসি স্কয়ার, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তার বিকোণ সমকোণ, আর সমকোণী ত্রিভুজের সমকোণী বাহুকে বলা হবে কি অতিভুজ। তাহলে এসি হচ্ছে অতিভুজ, আর অতিভুজ এসির পর একটা বর্গক্ষেত্র আঁকি এটা, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে তোমাকে এসি স্কয়ার, কারণ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো তার ক্ষেত্রফল এটা। তাহলে অতিভুজ অঙ্কিত বর্গক্ষেত্র মানে এসি স্কয়ার। খেয়াল করো, অপর দুই বাহু হচ্ছে তোমার এবি এবং বিসি, অপর দুই বাহু এটা, খেয়াল করো, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে বিসির উপর আমি যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এটা একটা বর্গক্ষেত্র আঁকি এটা, তাহলে বাকি তিন বাহু তোমাকে বিসি সমান হবে এটা, তখন তার ক্ষেত্রফল তোমাকে বিসি স্কয়ার। ঠিক একইভাবে এবির উপর আমি একটা বর্গক্ষেত্র আঁকি এটা, তখন তার ক্ষেত্রফল তোমাকে এবি স্কয়ার হবে এটা। আবার দেখো, খেয়াল করে, এটা একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এটা যে অতিভুজ অঙ্কিত বর্গক্ষেত্র মানে এসি স্কয়ার, অতিভুজ অঙ্কিত বর্গক্ষেত্র মানে এসি স্কয়ার, আর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে সমষ্টি সমান, এটা হচ্ছে তোমাকে পিথাগোরাস উপপাদ্য। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র,
অপর দুই বাহুর কি অঙ্কিত কি বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফলের সমষ্টি কি সমান। এটা হচ্ছে তোমাকে পিথাগোরাসের উপপাদ্য নামে কি পরিচিত। এবং এটা একমাত্র কি সমকোণী ত্রিভুজের বেলায় প্রযোজ্য, অন্য কোনো ত্রিভুজের বেলায় অ্যাপ্লাই করা যাবে না। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা কি? যে একটি সমকোণী ত্রিভুজে অতিভুজ অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজ কাকে বলবে? এটা সমকোণী ত্রিভুজের সমকোণী বিরুদ্ধ বলা অতিভুজ, সমকোণী ত্রিভুজের সমকোণী বিরুদ্ধ বলা অতিভুজ। তাহলে অতিভুজ অঙ্কিত বর্গক্ষেত্র মানে এসি হোল স্কয়ার, একটি সমকোণী ত্রিভুজ অতিভুজ অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে এসি স্কয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, তার মানে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ কি বিসি স্কয়ার। তো দেখো এটা, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি। এটা এসি আমরা জানি এসি হচ্ছে তোমার অতিভুজ, তার মানে অতিভুজ হোল স্কয়ার ইকুয়াল টু, খেয়াল করো তাহলে সমকোণী দুই বাহু অতিভুজ, তাহলে বাকি দুই বাহু কি সমকোণ সংলগ্ন যে দুইটি বাহু আছে, সমকোণী দুই বাহুর অতিভুজ, তার সমকোণ সংলগ্ন যে দুইটি বাহু আছে এই বি আর বিসি, সেই দুইটি বাহু একটাকে লম্ব বলা হয়, আরেকটাকে কি ভূমি বলা হয়। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে দুইটি বাহু আছে সেই দুইটি বাহুকে একটি লম্ব অপরটি কি ভূমি বলা হয়। তাহলে এই দিকে আমি লম্ব ধরি এটা, তাহলে বিসিটা হবে ভূমি হবে। এই জন্য দেখো এটা, তাহলে এসি মানে অতিভুজ হোল স্কয়ার ইকুয়াল টু কি এবিটা আমি যদি লম্ব ধরি এটা, তাহলে লম্ব স্কয়ার আর বিসি তোমার কি ভূমি, তার মানে কি ভূমি স্কয়ার। তাহলে এটাকে আমি এইভাবে বলতে পারি এটা যে অতিভুজ হোল স্কয়ার কি লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার, অতিভুজ হোল স্কয়ার কি লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার। এটাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের এই উপপাদ্য নামে পরিচিত। এটা অতিভুজ হোল স্কয়ার ইনটু লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার। অর্থাৎ একটি সমকোণী অতিভুজ অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর কি অঙ্কিত বর্গক্ষেত্রের কি সমষ্টি কি সমান। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য নামে কি পরিচিত। এটা তাহলে উপপাদ্য আমি জানলাম এটা। এখানে দেখো আরেকটা দেখো এটা, খেয়াল করো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবাই দেখা করে এটা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে তিনটি বাহু আছে এটা অর্থাৎ অতিভুজ, লম্ব এবং কি ভূমি, এর মধ্যে বৃহত্তম বাহু হচ্ছে তোমার অতিভুজ। অর্থাৎ এই তিনটা বাহুর মধ্যে তোমার অতিভুজটা সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে বড়। সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে অতিভুজ, লম্ব আর কি ভূমি, এর মধ্যে অতিভুজ যেটা সেটা তোমার কি সবচেয়ে কি বৃহত্তম বাহু। অর্থাৎ সমকোণী ত্রিভুজের এসি ক্ষেত্রে তোমার কি সবচেয়ে কি অতিভুজটা হচ্ছে তোমার কি সবচেয়ে বৃহত্তম বাহু। লেখা যাবে এটা যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে বৃহত্তম বাহু হচ্ছে তোমার অতিভুজ, অতিভুজের সবচেয়ে বড়। তা অতিভুজ যদি সবচেয়ে বড় হয় তাহলে বাকি দুই বাহু লম্ব আর ভূমি এই দুইটা বাহু হচ্ছে তোমাকে অতিভুজ থেকে কি ছোট, অর্থাৎ অতিভুজ থেকে তোমার কি ক্ষুদ্রতম। লম্বা কি ভূমি বাকি দুইটা কিন্তু কি অতিভুজ থেকে কি ক্ষুদ্রতম, যেহেতু অতিভুজটা সবচেয়ে বড় এটা, তাহলে বাকি দুই বাহু হবে তোমার কি অতিভুজ থেকে ক্ষুদ্রতম। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি এটা যে ক্ষুদ্রতম বাহুদের কি বর্গের সমষ্টি, ক্ষুদ্রতম বাহুদের কি বর্গের সমষ্টি বৃহত্তম কি বাহুর কি বর্গের সমান। দেখো এই কথাটা এখানে মিলাতে পারি এটা। তাহলে এসি হচ্ছে অতিভুজ, এটাই তোমার কি সবচেয়ে বড় বাহু, বৃহত্তম বাহু, বাকি দুই বাহু হচ্ছে তোমার কি ক্ষুদ্রতম বাহু এটা। তাহলে এটাকে আমি এভাবে বলতে পারি এটা যে ক্ষুদ্রতম বাহুদ্বয় বর্গের সমষ্টি, ক্ষুদ্রতম বাহুদ্বয় কি বর্গের সমষ্টি কি বৃহত্তম বাহু কি বর্গের সমান, বৃহত্তম বাহু কি বর্গের সমান, ক্ষুদ্রতম বাহুদ্বয় কি বর্গের সমষ্টি বৃহত্তম কি বাহু কি বর্গের সমান। আমি এটাকে এইভাবে বলতে পারি এটা, ঠিক আছে। অতিভুজ লম্ব স্কয়ার ভূমি স্কয়ার বলা যায় এটা। আবার ক্ষুদ্রতম কি বাহুদের কি বর্গের সমষ্টি কি বৃহত্তম কি বাহু কি বর্গের সমান। এটা কি যেভাবে বলতে পারি আমরা এটা যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা। তাহলে অতিভুজের যে সবচেয়ে বৃহত্তম বাহু আর ক্ষুদ্রতম বাহুদের বর্গের সমষ্টি কি বৃহত্তম কি বর্গের সমান। আরেকটা বৈশিষ্ট্য দেখো এটা, যেহেতু সমকোণী ত্রিভুজ দেখো এটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ আর বি কোণটা সমকোণ এটা, তাহলে বাকি যে দুইটা কোণ আছে এটা অর্থাৎ এ কোণ আর সি কোণ, এই দুইটা কোণ হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের দুইটা কোণ সূক্ষ্মকোণ, একটা কোণ সমকোণ, একটা কোণ কি সমকোণ আর বাকি দুটো কোণ কি সূক্ষ্মকোণ। আবার যেহেতু আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি তোমার 180 ডিগ্রি এটা, তো বি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে বাকি দুই কোণের সমষ্টি হবে তোমার 90 ডিগ্রি। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি এটা যে ত্রিভুজ এবিসি এ তোমার এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ, কিন্তু তিন কোণের সমষ্টি তোমার 180 ডিগ্রি। এর মধ্যে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এটা বি কোণটা সমকোণ এটা, তো যেহেতু তোমার বি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি এটা, বি কোণটা 90 ডিগ্রি, তাহলে বাকি যে দুইটা কোণ আছে সমকোণ যে বাকি দুইটা কোণ দিয়ে সূক্ষ্মকোণ আর বাকি দুইটা কোণের সমষ্টি তোমার 90 ডিগ্রি হবে। সুতরাং তাহলে এ কোণ যোগ সি কোণ এই কোণটা তোমার 90 ডিগ্রি হবে। যেহেতু তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এর মধ্যে বি কোণ যদি 90 ডিগ্রি হয়
তাহলে বাকি দুই কোণ তোমার এই কোণ আর কি সি কোণের সমষ্টি তোমাকে 90 ডিগ্রি হবে। এবং বাকি দুইটা কোণ কিন্তু সূক্ষ্মকোণ, বাকি দুইটা কোণ কিন্তু সূক্ষ্মকোণ, এবং ওই দুইটা সূক্ষ্মকোণের সমষ্টি তোমার 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি, এটা যেমন আমরা তিনের মধ্যে এটা যে সূক্ষ্মকোণ কি পরস্পরের পূরক, অর্থাৎ সূক্ষ্মকোণ এই কোণ এবং সি কোণ দুইটা কি সূক্ষ্মকোণ, এবং এই দুইটা কি পরস্পরকে এই দুইটা কোণ কি পরস্পরের পূরক হবে। এটা পূরক মানে পূরক কোণ, পূরক কোণ কাকে বলবে? এটা দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, খেয়াল করো সবাই, এটা পূরক কোণ কাকে বলে? দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হলে কোণ দুটি পরস্পরের পূরক কোণ হবে। দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণ দুটি পরস্পরকে পূরক কোণ। এটা অর্থাৎ তোমার এই কোণ, যেহেতু তোমার এই কোণ আর সি কোণ, এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, এটা তাহলে এই দুইটা কোণ কি পরস্পরের পূরক কোণ, অর্থাৎ তোমার এই কোণের পূরক কোণ তোমার সি কোণ, এভাবে বলতে পারি আমরা। আবার কি সি কোণের কি পূরক কোণ কি এই কোণ, এভাবে বলতে পারি। এই জন্য দেখো এটা বলছে এটা যে সূক্ষ্মকোণ কি পরস্পরের পূরক, অর্থাৎ এই বাকি যে দুইটা সূক্ষ্মকোণ, এই দুইটা সূক্ষ্মকোণ তোমার কি একে অপরের কি পূরক, অর্থাৎ এই কোণের পূরক কোণ সি কোণ, আবার কি সি কোণের কি পূরক কোণ কি এই কোণ। যেহেতু তোমার এই দুইটা কোণের সমষ্টি কি 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এটা যে সমকোণী ত্রিভুজের সমকোণ বাদ দিয়ে বাকি যে দুইটা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ কি পরস্পর কি পূরক। তাহলে এগুলো তোমার কি সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য। এটা অর্থাৎ সমকোণী ত্রিভুজের অধিষ্ঠ সবথেকে বৃহত্তম বাহু, বাকি যে দুইটা বাহু আছে লম্ব এবং ভূমি, সেই দুইটা বাহু তোমার কি অধিষ্ঠ থেকে ছোট হবে। এটা আর তার মানে যে ক্ষুদ্রতম বাহুদের কি বর্গের সমষ্টি বৃহত্তম কি বাহু কি বর্গের সমান হবে। এটা অর্থাৎ ক্ষুদ্রতম বাহুদের বর্গের সমষ্টি বৃহত্তম বাহু কি বর্গের সমান হবে। না আর যে দুইটা কোণ সূক্ষ্মকোণ সমকোণ বাদ দিয়ে যে দুইটা কোণ সূক্ষ্মকোণ, ওই সূক্ষ্মকোণ কি পরস্পরের কি পূরক, অর্থাৎ ওই দুইটা কোণের সমষ্টি তোমার কি 90 ডিগ্রি। তোমার এইগুলো শুনতে আসলে কি এগুলো যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি যে দুইটা সূক্ষ্মকোণ, ওই সূক্ষ্মকোণ কি সমষ্টি 90 ডিগ্রি। তার মানে ওই দুইটা সূক্ষ্মকোণ কি পরস্পর কি পূরক কোণ, অর্থাৎ এই কোণের পূরক কোণ তোমার সেই কোণ, আবার কি সি কোণের কি পূরক কোণ কি এই কোণ। তাহলে মোটামুটি আমরা ফিতের উপপাদ্য আমরা জানলাম এটা। এখন আমরা তার কি প্রয়োগে যাবো, আমরা এটা প্রয়োগে যাবো। তো ফিতের উপপাদ্য আমরা এখন জানলাম এটা। এখন এই উপপাদ্যের উপর কিছু গাণিতিক সমস্যার সমাধান করবো আমরা এখন। দেখো এটা খেয়াল করো, অর্থাৎ এই উপপাদ্যের উপর কিছু গাণিতিক সমস্যার সমাধান করবো। দেখো সবাই দেখো এটা এক নম্বর, দেখো এটা একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে x অনুপাত x√2 হলে ত্রিভুজটি কোন ধরনের? খেয়াল করো, প্রশ্ন করছে এটা একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে x অনুপাত x√2 হলে ত্রিভুজটি কি কোন ধরনের? প্রশ্ন করছে এটা ত্রিভুজটি কি কোন ধরনের। আমরা দেখবো আগে যে বাহুগুলোর অনুপাত দেওয়া আছে এটা, এই বাহুগুলো যদি তোমার বাহুগুলোর দ্বারা যদি সেই ফিতের উপপাদ্য মানে, তাহলে আমরা বলতে পারবো এটি কি ত্রিভুজটি কি সমকোণী ত্রিভুজ। খেয়াল করে দেখো এটা যে তিনটি বাহু থেকে দেওয়া আছে, এটা x, এটা x, এটা x√2 এটা। তাহলে তিনটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তোমার x√2, বাকি দুটো হচ্ছে তোমার ছোট, অর্থাৎ এই তিনটার মধ্যে x√2 কি সবচেয়ে কি বড়। আর আমরা জানি কি এটা সমকোণী ত্রিভুজ কি অতিভুজটা সবচেয়ে কি বৃহত্তম বাহু, বাকি যে দুটো বাহু লম্ব আর কি ভূমি, সেই ত্রিভুজ তোমার কি অতিভুজ থেকে ক্ষুদ্রতম, অতিভুজটা সবচেয়ে বড়। তাহলে এই তিনটা বাহুর মধ্যে তুমি দেখো এটা x√2 কি সবচেয়ে বড় এটা, তো সেটা যদি আমি অতিভুজ ধরি এটা x√2 ধরি, এটা অতিভুজটা ধরি এটা, তো বাকি দুই বাহু আমার দুইটা x হবে এটা, তাহলে এটা আমি এক ধরতে পারি, এটাও আমি এক ধরতে পারি, এটা এক ধরি এটা। এখন আমি দেখবো যে এই তিনটি বাহু দ্বারা ফিতের উপপাদ্য মানে কি এটা, যদি মানে তাহলে আমি বলতে পারবো কি এটা যে এটা কি সমকোণী ত্রিভুজ। কেন একমাত্র কি সমকোণী ত্রিভুজ কি উপপাদ্য কি মেনে চলে, অর্থাৎ সমকোণী ত্রিভুজটা তোমার একমাত্র ফিতের উপপাদ্য কি মেনে চলে এটা। তাহলে দেখো এটা আমরা জানি এটা অতিভুজ পরিষ্কার কি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার এটা, তাহলে অথবা দেখো আগে AB স্কয়ার যোগ BC স্কয়ার, অর্থাৎ ক্ষুদ্রতম দেখো ক্ষুদ্রতম বাহুদের কি বর্গের সমষ্টি, ক্ষুদ্রতম বাহুদের বর্গের সমষ্টি। তাহলে AB মান হচ্ছে তোমার x স্কয়ার, BC মান তোমার x স্কয়ার, তাহলে আসছে তোমার কি 2x স্কয়ার। তাহলে ক্ষুদ্রতম বাহুগুলোর কি বর্গের সমষ্টি কত হবে 2x স্কয়ার। এবার বৃহত্তম বাহু তোমার AC, তাহলে AC স্কয়ার ইকুয়াল টু x কি √2 হোল স্কয়ার। তাহলে কত হবে এটা x স্কয়ার, আর 2 এর বেলা √2 এর বেলা কি বর্গে বর্গ কাটা যাবে, তখন শুধু 2 হবে এখানে x স্কয়ার, আর √2 হোল স্কয়ার মানে কি √2 এর জন্য বর্গ বর্গ কাটা যাবে, শুধু 2 হবে এটা। তাহলে গুণ করে কত হবে 2x। তারপরে দেখো এটা এখানে 2x স্কয়ার আছে, এখানেও কি 2x স্কয়ার আছে, অর্থাৎ ক্ষুদ্রতম
বাহুদের কি বর্গের সমষ্টি কি বৃহত্তম বাহু কি বর্গের সমান, ক্ষুদ্রতম কি বাহুগুলোর কি বর্গের সমষ্টি বৃহত্তম কি বাহু কি বর্গের কি সমান, এটা সমান পাইলাম। এটা যেহেতু তোমার এই তিনটি বাহু থিটার উপর থেকে মেনে চলে, তাহলে আমরা বলতে পারি এটা যে এই ত্রিভুজটি একটি কি সমকোণী কি ত্রিভুজ। প্রশ্ন করছে এটা যে ত্রিভুজটি কোন ধরনের, তার মানে কি ত্রিভুজটি কি সমকোণী ত্রিভুজ। যেহেতু এই তিনটি বাহু দৈর্ঘ্য, এই ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য কি পিথাগোরাস উপপাদ্য মেনে চলে, আমরা কিন্তু দেখো এটা অর্থাৎ আমরা এটা প্রমাণ করছি এটা যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। যেহেতু তোমার ছোট দুই বাহু কি বর্গের যোগফল অতিভুজ কি বর্গের সমান, অতিভুজ কি বর্গের সমান, অর্থাৎ যেটা ভিত্তির উপর কি মেনে চলে, আমরা বলতে পারি এটা যে এটা ভিত্তির উপর এটা যে তোমার এই তিনটে বাহু দৈর্ঘ্য কি ভিত্তির উপর কি মেনে চলে এটা। এই জন্য এই ত্রিভুজটা আমরা বলতে পারি কি সমকোণী কি ত্রিভুজ, কারণ একমাত্র সমকোণী ত্রিভুজটা তোমার কি ভিত্তির উপর কি মেনে চলে, অন্যগুলো ত্রিভুজ কিন্তু ভিত্তির উপর মেনে চলে না। এটা তাহলে আমরা কিন্তু প্রমাণ করলাম এটা যে এই তিনটি বাহু দৈর্ঘ্য দ্বারা কি ভিত্তির উপর কি মেনে চলে এটা, তাহলে ত্রিভুজটি হবে কি সমকোণী ত্রিভুজ। প্রশ্ন করছে এটা ত্রিভুজটি কোন ধরনের, তাহলে আমরা বলতে পারি কি ত্রিভুজটি একটি কি সমকোণী কি ত্রিভুজ। যেহেতু এই তিনটি বাহু দৈর্ঘ্য কি ভিত্তির উপর কি মেনে চলে, তাহলে বলতে পারি এটা একটি সমকোণী কি ত্রিভুজ। এটা 2 নম্বর দেখো, এটা 2 নম্বর প্রায় একই দেখো এটা দেখো এটা 2 নম্বর দেখো এটা একটি ত্রিভুজে বাহুর অনুপাত একই ত্রিভুজ, এটা প্রায় দুইটার কিন্তু একই, কিন্তু ফার্স্টে ধরনটা একটু ভিন্ন। এটা একই ত্রিভুজে বাহুগুলো অনুপাত দেখো 1:1:√2 হলে এর বৃহত্তম কোণকে মান কত। এখানে বলছে ত্রিভুজটি কোন ধরনের, আমরা প্রমাণ করছি এটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। আর এখানে প্রশ্ন করছে এটা যে বাহুর অনুপাত দেওয়া আছে এটা, তাহলে বৃহত্তম কোণটির মান কত। তো আমি যদি সমকোণী ত্রিভুজ যদি কি প্রমাণ করতে পারি, ভিত্তির উপর যদি সমকোণী প্রমাণ করতে পারি, তাহলে সমকোণী ত্রিভুজে নবরীয় কি সবচেয়ে বৃহত্তম কোণ, আর বাকি দুটি কোণ কি সূক্ষ্ম, যেটা আমরা আগে জানলাম। এটা সমকোণী ত্রিভুজে তোমার নবরীয় কি সবচেয়ে বৃহত্তম কোণ, বাকি দুইটা কোণ সীমা কি সূক্ষ্ম, তাহলে বৃহত্তম কোণ সীমা কি নবরীয়। তাহলে আমরা প্রমাণ করতে পারি না দেখো আগে যে তিনটে বাহুদের অনুপাত দেওয়া আছে এটা, এই তিনটি বাহু যদি তোমাকে ভিত্তির উপর যদি মেনে চলে এটা, তাহলে আমরা বলতে পারবো সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কি সবচেয়ে বৃহত্তম মান, বৃহত্তম কোণটির মান হচ্ছে কি সবচেয়ে 90 ডিগ্রি হবে। দেখো আগে এটা তাহলে 1:1:√2 এটা, এই তিনটার মধ্যে √2 কি সবচেয়ে বড়, তাহলে সেটা হবে অতিভুজ, সেটা তুমি অতিভুজ দিয়ে দাও, অতিভুজটা সবচেয়ে বড়। আর বাকি দুই বাহু কি লম্বা ভূমি ছোট, অতিভুজ থেকে ছোট হবে এটা, তাহলে এবি মান 1 আর বিসি মান 1। তো আমরা দেখি আগে প্রথম ক্ষুদ্রতম বাহুদের বর্গের সমষ্টি অর্থাৎ এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার ইকুয়াল টু, তাহলে এবি মান হচ্ছে 1 স্কয়ার, বিসি মান 1 স্কয়ার, তাহলে 1 + 1 ইকুয়াল টু 2। এবার আমরা অতিভুজ দেখি এটা এসি স্কয়ার ইকুয়াল টু, তাহলে এসি মান হচ্ছে √2, এসি স্কয়ার মান কি √2 হোল স্কয়ার, বর্গে আর বর্গমূল কাটা গেলে কি দেখো কমন, এটা দেখো সমান আসছে এটা, অর্থাৎ ক্ষুদ্রতম বাহুদের বর্গের সমষ্টি তোমার 2 আর বৃহত্তম বাহুর বর্গ হচ্ছে তোমার 2 এটা। তাহলে আমরা লিখতে পারি এটা যে এসি স্কয়ার ইকুয়াল টু কি এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, অর্থাৎ ক্ষুদ্রতম কি বাহুগুলো কি বর্গের সমষ্টি কি বৃহত্তম বর্গ কি বর্গের কি সমান এটা। তাহলে যেহেতু তোমার এই তিনটি বাহু দৈর্ঘ্য ভিত্তির উপর কি মেনে চলে এটা, তাহলে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের বেলা বৃহত্তম কোণটি তোমার কি 90 ডিগ্রি, বৃহত্তম কোণটি 90 ডিগ্রি, বাকি দুটি কোণ কিন্তু সূক্ষ্ম কোণ। আমাদের জানতে চাইছে এটা বৃহত্তম কোণটির মান কত, অর্থাৎ এই ত্রিভুজের বৃহত্তম কোণটির কি মান কত। যেহেতু আমরা প্রমাণ করছি যে এই তিনটি বাহু দৈর্ঘ্য ভিত্তির উপর যে মেনে চলে এটা, তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটার উত্তর হবে তোমার কি বৃহত্তম কোণের মান হবে 90 ডিগ্রি হবে। এবার দেখো 3 নম্বর দেখো এবারে দেখো এটা 3 নম্বর দেখো এটা কোন তিনটি বাহু দৈর্ঘ্য দ্বারা সমকৃত আঁকা সম্ভব। খেয়াল করে এটা চারটা অপশন আছে এটা, প্রতিটা অপশনে তোমার তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। এটা প্রশ্ন করছে এটা কোন তিনটি বাহু দৈর্ঘ্য দ্বারা সমকৃত ত্রিভুজকে আঁকা কি সম্ভব। এটা দুইটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, এটা আলাদা প্রশ্ন। এটা চারটা অপশনে কি তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। এটা প্রশ্ন করছে কোন তিনটি বাহু দৈর্ঘ্য দ্বারা কি সমকৃত ত্রিভুজকে আঁকা সম্ভব। এটা তাহলে দুটি প্রশ্ন তোমার প্রশ্নের ধরনটা ভিন্ন কিন্তু যুক্তি কিন্তু একই কিন্তু এটা, অর্থাৎ যে তিনটি বাহু দ্বারা পিঠের উপর থেকে মেনে চলে এটা, তাহলে সেই তিনটি বাহু দ্বারা কি সমকৃত ত্রিভুজকে আঁকা কি সম্ভব, কারণ একমাত্র
সমকোণী ত্রিভুজের বেলা কি পিথাগোরাস উপপাদ্যকে মেনে চলে গেল। পিথাগোরাস উপপাদ্যটা কি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের পদ্ধতি কিন্তু এটা। তাহলে আমরা দেখি এটা প্রথম যদি আমি যদি কতে আসি, এটা কতে আসে তোমাকে 4 4 5 এটা। তো এখানে 5টা হচ্ছে সবচেয়ে বড়, বাকি দুইটা ছোট। তাহলে 5 হচ্ছে তোমার অতিভুজ, আর বাকি দুই বাহু এটা 4 দিলাম, এটা 4 দিলাম, এটা অর্থাৎ 4 4 5 সবচেয়ে বড় হবে তোমার অতিভুজের, বাকি দুইটা হবে তোমাকে লম্বা নিচে এটা। তো আমরা দেখি এখন এটা মেনে চলে কিনা এটা। দেখো এটা তাহলে AB স্কয়ার যোগ BC স্কয়ার তার মানে কি 4 স্কয়ার যোগ 4 স্কয়ার, তাহলে 16 প্লাস 16 তাহলে কত হবে 32। আর AC মান দেখো এটা, এবার AC হোল স্কয়ার ইকুয়াল টু 5 হোল স্কয়ার তার মানে কি 25। তাহলে দেখো মানে নাই কি দেখো এটা, অর্থাৎ AC স্কয়ার ইজ নট ইকুয়াল টু তোমার কি AB স্কয়ার যোগ BC স্কয়ার। দেখো এখানে আছে তোমার 32 আর এখানে আছে তোমার কি 25, যেহেতু মানে নাই এটা, তার মানে এই তিনটি বাহু দৈর্ঘ্য দ্বারা কি সমকোণী ত্রিভুজটি আঁকা কি সম্ভব না। যেহেতু তোমার এই তিনটি বাহুকে পিথাগোরাস উপপাদ্য মেনে চলা নেই, পিথাগোরাস উপপাদ্যকে মানা নাই এটা, এই জন্য এই তিনটি বাহু দৈর্ঘ্য দ্বারা কি বা সমকোণী ত্রিভুজটি আঁকা কি সম্ভব নেই, কারণ একমাত্র সমকোণী ত্রিভুজ তোমার পিথাগোরাস উপপাদ্যকে মেনে চলে এটা। আমরা দেখো এটা খ নম্বর দেখি, এটা খ নম্বর মানে কিনা দেখো এটা খ নম্বর দেখি এটা, দেখো এটা 5 12 13 সবচেয়ে বড় হচ্ছে তোমার 13, তাহলে 13 হচ্ছে তোমার অতিভুজ হবে এটা, আর বাকি তোমার 5 এবং 12 তুমি যে কোনো একটা দিলে হবে এটা। এটা যদি আমি 12 দিই তাহলে এটা 5 হবে এটা। এখন দেখি এরা মানে কিনা দেখো এটা, খেয়াল করো দেখো এটা কত। AB মান হচ্ছে তোমার 5, তার মানে 5 হোল স্কয়ার, BC মান হচ্ছে তোমার 12 হোল স্কয়ার, তাহলে 25 প্লাস 144, তাহলে যোগফল হবে তোমার 169। তাহলে ক্ষুদ্রতম বাহুগুলোর কি বর্গের সংখ্যা 169, আর বৃহত্তম তোমার AC অতিভুজ AC হোল স্কয়ার এগুলো তোমার 13 হোল স্কয়ার, তাহলে 13 হোল স্কয়ার মানে 169। দেখো এটা মিলে গেছে কইনা, আমরা বলতে পারি AC স্কয়ার ইকুয়াল টু কি AB স্কয়ার যোগ BC স্কয়ার। তো যেহেতু তোমার এই তিনটি বাহু দৈর্ঘ্য অর্থাৎ 5 12 এবং 13 যেহেতু পিথাগোরাস উপপাদ্য কি মেনে চলে এটা, এটা আমরা বলতে পারি এটা যে এই তিনটি বাহু দৈর্ঘ্য দ্বারা কি সমকোণী ত্রিভুজটি আঁকা কি সম্ভব। তাহলে শুধু এটা দ্বারাই সম্ভব এটা, বাকিগুলো দ্বারা কি সম্ভব, বাকিগুলো তোমরা একইভাবে করবে এটা। এখানে আরেকটা আছে দেখো, এটা একইভাবে তুমি এইগুলো করবে এটা, তুমি দেখো কোন নম্বর দিয়ে হবে, কিন্তু বাকিগুলো দিয়ে হবে না, কিন্তু এটা দেখতে পারো এটা। এটা শুধু দেখো এটা 3 4 5 এটা বেলা হবে, কিন্তু এটা এখানে বড় হচ্ছে তোমার 5, তাহলে 5 হচ্ছে তোমার অতিভুজ, 3 আমি এখানে দিলাম, 4 আমি এখানে দিলাম, এটা যে কোনো একটা নির্দিষ্ট সমস্যা নাই কিন্তু এটা। তাহলে দেখো এটা আবার খেয়াল করো, দেখো এটা মিলে কিনা দেখো এটা। তাহলে ক্ষুদ্রতম বাহুগুলো পাবো তোমার 3 এবং 4, AB মান হচ্ছে 3 স্কয়ার, BC মান হচ্ছে 4 4 স্কয়ার, 9 প্লাস 16 তার মানে 25 পেলাম এটা, আর AC হচ্ছে তোমার 5, তাহলে 5 হোল স্কয়ার 25, দেখো মিলে গেছে কিন্তু এটা। তাহলে আমরা বলতে পারি AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার যোগ BC স্কয়ার। এটা যেহেতু তোমার এই তিনটি বাহু দৈর্ঘ্য দ্বারা কি পিথাগোরাস উপপাদ্যকে মেনে চলে, এটা আমরা বলতে পারি এটা এই তিনটি বাহু দৈর্ঘ্য দ্বারা কি সমগ্র আঁকা সম্ভব, বাকিগুলো দ্বারা কি সম্ভব নাই। এবার 4 নম্বর দেখো এটা, খেয়াল করো 4 নম্বর দেখো এটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য দেওয়া আছে, তারপর দেখো 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত। সমকোণী ত্রিভুজ আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ এটা, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ কিন্তু এই কোণ এবং BC কোণ দুইটা সূক্ষ্মকোণ প্রথমে আলোচনা করছিলাম কিন্তু এটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের পার্থক্য, এই দুটো কোণের পার্থক্য দেওয়া আছে 6 ডিগ্রি হলে, তাহলে ক্ষুদ্রতম ওই দুইটা কোণ মধ্যে যেটা ক্ষুদ্রতম সেই কোণটার মান বের করতে বলছি। তাহলে একটি কোণ তো সমকোণ এটা, বাকি দুইটি কোণ কিন্তু সূক্ষ্মকোণ, আর এই সূক্ষ্মকোণের মধ্যে একটা বড় হবে একটা ছোট হতে পারে, এটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের পার্থক্য দেওয়া আছে এটা। তো আমরা জানি কি এটা একটি কোণ যদি তোমার সমকোণ, তাহলে বাকি দুইটি সূক্ষ্মকোণের সমষ্টি হবে তোমার, অর্থাৎ এই কোণ যোগ সি কোণ হবে তোমার 90 ডিগ্রি। আমরা জানি এটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি তোমার 180 ডিগ্রি, এর মধ্যে বি কোণ 90 ডিগ্রি হয় যায়, এটা তাহলে বাকি দুইটি সূক্ষ্মকোণের সমষ্টি তোমাকে 90 ডিগ্রি, এটা আমরা
সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য আমরা জানি এটা। একটা বক্সে দেওয়া আছে দেখো এটা সমকোণী ত্রিভুজের সূত্রকোণের পার্থক্য 6 ডিগ্রি এটা। যদি সূত্রকোণ তোমার এই কোণ আর সি কোণ এটা, আমরা যদি তোমার এই কোণটা যদি আমরা বড় মনে করি এটা, অর্থাৎ এই কোণ গ্রেটার দেন সি কোণ এটা, সি কোণ এই কোণ যদি সি কোণে বড় হয় এটা, তখন এখানে অর্থ কি এটা যে সূত্রকোণের পার্থক্য 6 ডিগ্রি, তার মানে তোমার এই কোণ মাইনাস সি কোণ তোমার 6 ডিগ্রি অবশ্যই বলা আছে। আমরা ধরে নিচ্ছি এটা ওই দুটি সূত্রকোণের মধ্যে এই কোণটা বড়, সি কোণ থেকে এই কোণটা বড়, আর সি কোণ বেশি হয় এটা। তাহলে এটা পাশে দেওয়া আছে এই লাইনটা, আর এই লাইনটা আমরা কি সমকোণী ত্রিভুজ থেকে আমরা জানি এটা যে সমকোণী একটা কোণ কি সমকোণ, বাকি দুইটি কোণ কি সূত্রকোণ। ওই দুইটি সূত্রকোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি। এই জন্য তোমার সমকোণী ত্রিভুজের সূত্রকোণ কি পরস্পর কি পুরো, মানে এক অপরের কি পুরো। এখন দেখো এটা আমরা এখানে আমাদের বলছি যে ক্ষুদ্রতম কোণের মান কত হবে, তাহলে এখানে ক্ষুদ্রতম কোণকে সি কোণ, সি কোণের মানটা আমরা বের করবো এটা। তো সি কোণের মানটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি যদি বিয়োগ করি এটা, বিয়োগ করে দেখো বের হচ্ছে দেখো এটা, বিয়োগ করলে তোমার এটা কাটা যাবে এটা, এটা বিয়োগ হয়ে যাবে এটা, এটা প্লাস হবে এটা মাইনাস হবে এটা, তাহলে এই কাটা যাবে বিয়োগ করলে, আর এটা প্লাস হয়ে গেছে এখন এটা, তাহলে সি কোণ টু সি কোণ হবে এটা, আর বিয়োগ করলে হবে তোমার 84 ডিগ্রি, তাহলে সি কোণ ইকুয়াল টু 84 ডিগ্রি বাই 2, তার মানে 42 ডিগ্রি। অর্থাৎ তোমার ক্ষুদ্রতম কোণের মান দেখো এটা অপশন আছে এটা, তাহলে 3 নাম্বার হবে এটা 42 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণের মান হবে তোমার কি 42 ডিগ্রি। একইভাবে তুমি বৃহত্তম কোণের মান বের করতে পারো এটা, তুমি সি কোণের মান 42 ডিগ্রি এটা বসে দাও, 90 ডিগ্রি থেকে তোমরা 42 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে কি বৃহত্তম কোণের মান কি বের যাবে। তাহলে আমি ক্ষুদ্রতম কোণের মান বের করতে পারি, বৃহত্তম কোণের মান বের করতে পারি, যেটা আমার চাইছে বের না। তাহলে আরেকটা আছে দেখো এটা, খেয়াল করে এটা একটি সমকোণী ত্রিভুজের, সবাই লক্ষ্য করে এটা একটি সমকোণী ত্রিভুজের লম্ব 6 সেন্টিমিটার, অতিভুজ 9 সেন্টিমিটার হলে ভূমি দৈর্ঘ্য কত। তো লম্ব দেখো এটা সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে, একটা লম্ব একটা ভূমি এটা। তো লম্ব যদি দেওয়া থাকে লম্ব তোমার 6 সেন্টিমিটার আর অতিভুজ দেওয়া আছে তোমার 9 সেন্টিমিটার, তাহলে ভূমির দৈর্ঘ্য বিসি আছে আমার কাছে এটা। এই ক্ষেত্রে আমি কিন্তু উপরে অ্যাপ্লাই করতে পারি এটা, কিন্তু এটা অ্যাপ্লাই করে আমি ভূমির দৈর্ঘ্য বের করতে পারি এটা। আমরা জানি কি এটা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে এসির মান দেওয়া আছে 9 হোল স্কয়ার, এবির মান 6 হোল স্কয়ার প্লাস বিসি আমাদের বের করতে হবে, বিসি হচ্ছে কোনো ভূমি, বিসি ভূমিটাকে আমি এক্স ধরি এটা, এটা আমি এক্স ধরলাম এটা, সুবিধা হবে এটা। তাহলে এক্স স্কয়ার বা 81 36 প্লাস এক্স স্কয়ার, ওই যে পক্ষান্তর করি 81 বা এক্স স্কয়ার ইকুয়াল টু 81 মাইনাস 36 বা এক্স স্কয়ার ইকুয়াল টু, দেখো এগুলো দেখো কত আসছে দেখো এটা, জিরো 45 আসছে দেখো এটা 45। এখন আমরা যদি বর্গমূল করি এটা 45 দেখো এটা, পাঁচ রং 45 দেখো এটা ক্লিয়ার করো, 45 আমি এভাবে লিখতে পারি এটা 5 রং 45, তার মানে 9 কে আমি বর্গ বাইরে নিয়ে আসতে পারি এটা, 9 বর্গমূল তোমার 3 আর 5 বর্গমূল √5 থেকে যাবে কি এটা, তার মানে কি 3√5, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য তোমার 3√5 এটা হবে। তো আমরা অনেকগুলা এই পদ্ধতির ব্যাপারটা অনেকগুলো গিগান্টিক সমস্যার সমাধান করলাম এটা। আগামী ক্লাস আমরা খেয়াল করো, আমরা এই পদ্ধতি আমরা আগামী ক্লাসে প্রমাণ করবো এটা, আজকে এই পদ্ধতি আমরা প্রয়োগ দেখলাম, আগামী ক্লাসে আমরা এই পদ্ধতি প্রমাণ করবো এটা, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের কি প্রমাণ আমরা আগামী ক্লাসে করবো এটা। এই প্রমাণটা তোমার 3 ভাবে করা যায় এটা, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু উপপাদ্য প্রমাণটা তোমার 3 ভাবে করা যায়, তোমাদের বই তোমার 3 ভাবে আছে এটা। এক হচ্ছে তোমার বীজগণিত বর্গের সূত্র দ্বারা, আর হচ্ছে কি দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে করা যায়, আবার দুইটি সদস্যকোণী ত্রিভুজ দ্বারাও কি এই পদ্ধতিটি প্রমাণ করা যায় এটা। তো আগামী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে এই পদ্ধতি আমরা প্রমাণ করবো এটা। তো আজকে আমি এখানে শেষ করছি, সবাইকে